ঘুম ভেঙে যাওয়ায় শামিন ধীরে ধীরে উঠে বসে। শরীরের অসহ্য যন্ত্রণা শেষ হয়েছে। কাল রাতের জ্বরে বেশ কাহিল লাগছে শরীরটা। গায়ে এখন আর জ্বর নেই, তবে হাতের যন্ত্রণাটা বেড়েছে। খুব কষ্ট দিচ্ছে শামিনকে ব্যথাটা, তবে আছিয়ার থেকে কম কষ্ট দিচ্ছে। ঘরের মধ্যে আলো নেই। মাথা ঘুরিয়ে এদিক ওদিক তাকাতেই দেখে বেডসাইডের টেবিলে জলপট্টি দেওয়ার বাটি রাখা। নিশ্চয়ই ঈশিতা নয়তো ঋতুর কাজ ওসব। বিছানা থেকে নেমে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে টি শার্ট পাল্টে ক্লান্ত শরীরে বারান্দায় চলে যায় সে। সকালের রোদে স্নান করে নিতে হবে। আলো ঘরে ঢুকে এদিক ওদিক তাকিয়ে স্বামীনকে দেখতে না পেয়ে ভাবল বারান্দায় গিয়েছে। একটা গভীর নিঃশ্বাস ফেলে স্বামীনের আলমারির দিকে এগিয়ে যায়। কিছুক্ষণ আগে ঈশিতার সাথে আলোর একটা ঠান্ডা যুদ্ধ গিয়েছে। ঋতু মাঝখানে বোকার মতন দাঁড়িয়েছিল রেফারি হয়ে। যুদ্ধের কারণ আলোর স্বামীনের প্রতি উদাসীনতা। কেন আলো স্বামীনের জামাকাপড় ওয়াশিং মেশিনে এনে রাখে না? কেন যত্ন করে না? আলোর বিরক্ত লাগছে খুব। এই ঈশিতা আপু কি এখন আলো আর ঋতুর শাশুড়ির জায়গা নিতে চাইছে? ইদানিং হাবভাব দেখলে তো তাই মনে হয়। কি হবে স্বামীনের জামাকাপড় ধুলে? স্বামীনকে রাতারাতি পতিদেবতা ভাবতে শুরু করবে এত তাড়াতাড়ি? আরে বাবা, একটু সময় দে সবাই। আলো রানী তো আর মরে যাচ্ছে না। এরা জোর জবরদস্তি করে সংসার সংসার খেলিয়েই ছাড়ছে আলোকে দিয়ে। আজ আলো স্বামীনের জামা কাপড় ধোবে, সবার কলিজা ঠান্ডা করে দেবে আলো। সবাই তো এই টেনশনে খাবার খাওয়াই ছেড়ে দিয়েছে যে কেন আলো তাদের ভোলা ভালা কলিজার টুকরো চোখের মনি বড় ভাইয়ের জামা কাপড় ধোয় না। আলো আলমারি খুলে এক টানে স্বামীনের ব্যবহৃত জামা কাপড় বের করতে গিয়ে সব ফেলে দেয় নিচে। মুখে আরান্ত শব্দ করে সবকিছু একটা একটা করে তুলতে থাকে সে। হঠাৎ করে স্বামীনের ব্যক্তিগত ছোট প্যান্ট দেখে চোখ বড় বড় করে লাফিয়ে দুই পা পিছিয়ে যায় আলো। ওসব আলো ধুতে পারবে না, বেঁচে থাকতেও না, মরে গেলেও না। কারো আলোকে শুলে চড়ানোর থাকলে এসে চড়াক, ওসব আলো ধরতে পারবে না, কখনোই না। কিছুক্ষণ ঠোঁট উল্টে দাঁড়িয়ে থেকে কাচুমাচু মুখ করে আপন মনে বলে ওঠে, আমাকে কোথায় ফাঁসিয়ে দিলে আব্বু আম্মু? স্বামী নামের পুরুষের ওসব ছোট প্যান্ট ধোয়ার জন্যই কি একটা মেয়ের জন্ম হয়? তোমাকে ওসব ধুতে হবে না। স্বামীন ক্লান্ত শরীরে আলোর পিছনে দাঁড়িয়ে আছে। আলো চমকে উঠে ঘুরে তাকায়। স্বামীন তার দিকে তাকিয়ে আছে। স্বাভাবিক গলায় বলে, স্বামী নামের পুরুষের ওসব ধোয়ার জন্য একটা মেয়ের অবশ্যই জন্ম হয়নি। তুমি ওসব রেখে নিজের কাজ করো। তা কি করে হয়? আপনার বোন তো আমাকে কাঁচা খেয়ে ফেলবে। তুমি তো কাউকে ভয় পাও না, তাহলে এত মাথা ঘামাচ্ছ কেন? ঈশিতা আপুর চোখে এত ভালো হবার প্রয়োজন কি? সাফ সাফ জানিয়ে দাও এসব তুমি পারবা না। আলো চোখ ঘুরিয়ে স্বামীনের দিকে তাকায়। তাই তো সে সাপ সাপ জানিয়ে দিলেই তো পারে, কিন্তু সমস্যা হচ্ছে সে আপত্তি জানাতে পারছেন না। সে কেন আপত্তি জানাতে পারছে না? কেন? কোথাও তার অবচেতন মনও কি এটা ভেবে এগুলো স্ত্রী হিসেবে তার কর্তব্য? ওই একটা কাগজের জন্য হলেও তার এসব করা উচিত, এমন কিছু কি? আজ কোথায় নিয়ে যাচ্ছেন? আলো স্বামীনের দিকে তাকিয়ে বলে। স্বামীন এক মনে ড্রাইভ করতে থাকে। মৃদুস্বরে বলে, একটা নতুন জায়গায়। আপনি একজন মেয়র হয়ে এত ঘোরাঘুরি করেন কেন এভাবে একা একা? আপনার তো শত্রু অনেক। স্বামীন আলোর দিকে তাকিয়ে বলে। তুমি আমার কথা ভাবো। আলো চুপ হয়ে যায়। কিছুক্ষণ পরে স্বামীনের হাতের দিকে তাকিয়ে বলে, ব্যথা সেরেছে? ব্যান্ডেজ খুলে ফেললেন যে? হ্যাঁ, সেরেছে। এক বাক্যে জবাব দেয় স্বামীন। তারপর বলে, 2-4 দিনে আমরা সিঙ্গাপুর যাচ্ছি। প্রস্তুতি নাও, 1 সপ্তাহ কিংবা 10-12 দিন লাগবে। আর এখানকার কাজ? আমার ছেলেরা আছে, ওরা নিজেরাই এক একজন স্বামী নিয়ে আসার মির্জা। আলো কয়েক মুহূর্ত পরে বলে, ভাগ্য করে কিছু মানুষ পেয়েছেন আপনি। আপনার ভাই বোন, ভাইয়ের বউ, আপনার বেস্ট ফ্রেন্ড জামিল ভাই, দলের ছেলেরা সবাই খুব ভালোবাসে আপনাকে। স্বামীন চোখ থেকে সানগ্লাস খুলে ফেলে আলোর দিকে তাকায়। তারপর বলে, হ্যাঁ, ভাগ্য করে সবাইকেই সেরা পেয়েছি, শুধু বউ ছাড়া। বউটা পচা খুব। সেটা তো আপনার দোষে।
কাট কাট জবাব দেয় আলো। স্বামীন আর কথা বাড়ায় না। ঝগড়া শুরুর পূর্ব লক্ষণ দেখা দিয়েছে। কথাবার্তা এখানেই থামিয়ে দেওয়া ভালো। স্বামীন শান্তি পছন্দ করে। স্বামীন মহাত্মা গান্ধীর ফ্যান। গাড়ি থেমে গেলে আলো অবাক চোখে আশেপাশে তাকায়। স্বামীনের দিকে তাকিয়ে বলে, কোথায় এনেছেন? এখানে কি? কাজ আছে, নামো। স্বামীন গাড়ি থেকে নামে। আলো শাড়ির আঁচল টেনে লম্বা একটা ঘোমটা টেনে নেয়। তারা এসেছে থানা রোডের এতিমখানায়। গাড়ি থেকে নামতেই স্বামীন আলোকে দেখে থমকে যায়। ঘোমটায় কত সুন্দর সভ্য শান্ত লাগছে মেয়েটিকে। এর মুখ দেখে বোঝার উপায় আছে এই মেয়েটা কি সাংঘাতিক। আলো স্বামীনের দৃষ্টি দেখে অস্বস্তিতে পড়ে যায়। লোকটা এভাবে কি দেখছে। কয়েক মুহূর্ত পরে স্বামীন বলে, এসো আমার সাথে। গেটের কাছে দুজন লোক দাঁড়িয়ে স্বামীনকে স্বাগত জানায়। তারপর তাদের নিয়ে ভেতরের দালানে প্রবেশ করে। 4 তলা বিশিষ্ট এই দালানটিতে মোট 109 জন অনাথ শিশু থাকে। স্বামীন এগিয়ে যেতে যেতে তার সামনে থাকা লোকটাকে বলে, আজ আমি সাথে করে কিছু আনিনি, আপনাকে টাকা দিচ্ছি, ওদের জন্য কিছু কিনে আনুন কাইন্ডলি। হেসে জবাব দেয় লোকটা। তারপর স্বামীন আর আলোকে নিয়ে চলে যায় বড় একটা খোলা মাঠে। সেখানে তাদের অপেক্ষায় বসে আছে এক ঝাঁক প্রজাপতির দল। স্বামীনকে দেখে 109 জন বাচ্চা একসাথে চেঁচিয়ে ওঠে। আলো চমকে যায়। সবাই দৌড়ে এসে স্বামীনকে ঘিরে ধরে। স্বামীনকে পেয়ে তাদের চোখে মুখে আনন্দের ছটা। আলো পাশে কিছুটা দূরত্ব নিয়ে দাঁড়িয়ে সে দৃশ্য দেখতে থাকে। হঠাৎ করে তার মনটা ভালো হয়ে গিয়েছে। বাচ্চাগুলো কি প্রাণবন্ত, কি বিনয়ী, কি চমৎকার। বাচ্চাদের মধ্যে দুজন দলনেতা স্বামীনকে টেনে একটা টেবিলের কাছে নিয়ে যায়। স্বামীন আলোকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। আলো হাত নেড়ে মুখ হাসি হাসি করে সবাইকে হাই বলে। সে জায়গা থেকে নড়ছে না। স্বামীন আবারও আলোর কাছে এগিয়ে এসে বলে, কই এসো, ওদের কাছে এসো। আলো অস্ফুট স্বরে বলে, এখানে আনলেন যে আমাকে? স্বামীন ম্লান হেসে বলে, ওই যে নীল ফ্রক পরা ছোট পরীটাকে দেখছো, ওর নাম খুকুমণি। বয়স 4 বছর হয়েছে আজ। তার বহুদিনের ইচ্ছা একটা পরী দেখবে, তাই তাকে দেখানোর জন্য একটা পরী আনলাম। আলো কিছুক্ষণ চুপ করে স্বামীনের দিকে তাকিয়ে থাকে। তারপর বলে, খুব সুন্দর চেষ্টা ছিল। এমন সংলাপ বলে ক্লাস 11-এর মেয়েদের পটানো যায়, একজন 25-26 বছরের ভদ্র মহিলাকে নয়। স্বামীন হেসে ফেলে। তারপর বলে, আপাতত কাউকে পটাতে চাইছি না, এসো ঘুঘুমণির সাথে পরিচিত হবে। তারপর আলোর হাত ধরে টানতে টানতে নিয়ে যায় বাচ্চাদের কাছে। হাসি মজার ছলে পুরো সকালটা বেশ কেটে গেল আলোর বাচ্চাগুলোর সাথে। যখন আলো বাচ্চাদের সাথে দুষ্টুমিতে মত্ত ছিল তখন স্বামীন মুগ্ধ চোখে আলোকে দেখেছে। যখন স্বামীন বাচ্চাদের সাথে খেলছিল তখন আলো স্বামীনকে দেখেছে। সে না জানলেও তার অবচেতন মনে মুগ্ধ হয়ে দেখেছে স্বামীনকে। এক পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে স্বামীন, তার দৃষ্টি আলোর দিকে। হাত নেড়ে নেড়ে গল্প করছে বাচ্চাদের সাথে। হঠাৎ স্বামীনের চোখে চোখ পড়তেই স্বামীন চোখ সরিয়ে নেয়। আলো ধীর পায়ে এগিয়ে আসে। ধন্যবাদ আপনাকে। স্বামীন আলোর দিকে তাকিয়ে আছে। আলো অত্যন্ত সাবলীলভাবে বলে, আজকের দিনটা খুবই সুন্দর করে দিয়েছেন আমার। আপনি ধন্যবাদ ডিজার্ভ করেন। স্বামীন নাটকীয় ভঙ্গিতে বলে, তাই আমি সার্থক? আলো কিছুক্ষণ তাকিয়ে থেকে স্বামীনকে বলে, আচ্ছা, কোনটা আসল আপনি বলুন তো? সেই দিনে সেই শামীন ইয়াসার মির্জা নাকি এই শামীন ইয়াসার মির্জা? কোনটা সত্যি? সেদিনের সেই আতঙ্কিত রাত নাকি আজকের এই সকাল? আমি যতদূর জানি একটা খারাপ মানুষ বাচ্চাদের কখনোই পছন্দ করবে না। কোনটা শামীন ইয়াসার মির্জার আসল রূপ? স্বামীন ম্লান হেসে আলোর দিকে এগিয়ে যায়। আলো স্বামীনের চোখের দিকে তাকিয়ে আছে। আলোর গালে হাত রেখে স্বামীন অস্ফুট স্বরে বলে, তোমার কোনটা মনে হচ্ছে? আলো চুপ করে থাকে। কিছুক্ষণ সময় নিয়ে বলে, জানি না। স্বামীন আলোর গাল থেকে হাত সরিয়ে নিয়ে মৃদু হেসে বলে, জেনে যাবে, ধীরে ধীরে জেনে যাবে। মনের উপর একদম চাপ দিও না আসিয়া। ঈশিতা আপু,
আলোর ডাকে ঈশিতা চমকে উঠে ঘুরে দাঁড়ায়। তার হাত থেকে ফোনটা নিচে পড়ে যায়। আলো অবাক হয়ে যায় ঈশিতার এমন আচরণে। ঈশিতা বুকে হাত দিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, ও তুমি? তুমি এভাবে ভয় পেয়ে গিয়েছো কেন? কার সাথে কথা বলছিলে? শান্ত ভাইয়ের সাথে? ঈশিতা আলোর মুখ চেপে ধরে ফিসফিসিয়ে বলে। চুপ চুপ, ভাইয়া বাড়িতে, শুনতে পেলে আমি শেষ। আলো অবাক হয়ে যায়। কেন? তোমার ভাইয়া শান্ত ভাইয়ার কথা জানে না? সে তো জানে। ঈশিতা মুখ কাচুমাচু করে বলে, ভাইয়াকে বলেছি রিলেশন নেই আর সব শেষ। কিন্তু এভাবে লুকিয়ে লুকিয়ে কতদিন? একদিন তো জানাতেই হবে। ও একটা চাকরি পেলেই জানাবো। প্লিজ ভাবি, তুমি এখন কিছু বলবে না ভাইয়াকে, প্লিজ। ভাইয়া ওকে এখন একদম পছন্দ করছে না। আলো ঈশিতার হাত ধরে হেসে বলে। ঠিক আছে, বলবো না। তুমি একটু শান্ত হও এখন। ঈশিতা কিছুক্ষণ চুপ করে থেকে বলে, কেন এসেছিলে বলো? ওই তোমার ভাইয়ের জামা কাপড় ধুয়েছি আজ, সেটাই তোমাকে জানাতে এসেছি। এবার সবাই শান্তিতে ঘুমাতে পারবে। স্বাভাবিক গলায় বলে আলো। ঈশিতা হেসে ফেলে, তারপর নাটকীয় ভঙ্গিতে বলে, আমি, মেঝো ভাবি, মেঝো ভাইয়া, ইসমাম, ইহান, পরি, সিতারা, ফুলির মা, পোনা চাচা, দারোয়ান, রিয়াজ ভাই, এমনকি মেঝো ভাবির পেটের মধ্যে থাকা পুচকু, সবাই তোমার প্রতি কৃতজ্ঞ ভাবি। আমরা ধন্য হয়ে গিয়েছি, আমাদের উদ্ধার করে দিলে তুমি আজ। আলো চুপ করে ঈশিতার দিকে তাকিয়ে আছে। ঈশিতা তাকে বিদ্রূপ করছে। আলোর থুতনিতে হাত রেখে ঈশিতা হাসতে হাসতে বলে, ইস, তুমি যে কি মিষ্টি ভাবি। এখন প্লিজ ভাইয়ার সামনে যেও না, ভাইয়া তোমাকে মিষ্টি ভেবে খেয়ে ফেলবে। ভাইয়া মিষ্টি খুব পছন্দ করে। আলো ঈশিতার হাত নিজের থুতনি থেকে ছাড়িয়ে নিয়ে এক প্রকার ছুটে যায় নিজের ঘরে। শামীম তখন ঘর থেকে বের হচ্ছিল। দুজনের ধাক্কা লেগে যায়। শামীমের বলিষ্ঠ বুকের সাথে বাড়ি খেয়ে আলো 2 পা পিছিয়ে যায়। শামীম নিজের জায়গায় দাঁড়িয়ে আছে টান টান হয়ে। অবাক চোখে আলোকে দেখতে থাকে সে। কয়েক মুহূর্ত কেটে গেলে বলে ওঠে, কি আশ্চর্য, তুমি সবসময় এত ছোটাছুটি করো কেন? কোথাও আগুন লাগেনি? একটু ধীর স্থির হও। আলো চুপ করে শামিনকে পাশ কাটিয়ে ঘরে ঢোকে। শামিন নিচে নামে। জামিল আর হেনা লিভিং রুমে বসে আছে। জামিলের মুখ শুকনো হয়ে আছে। হেনা উঠে দাঁড়াতে গেলে শামিন ওকে হাত দিয়ে ইশারা করে দাঁড়াতে নিষেধ করে। সিতারা হেনার ব্যাগপত্র নিচতলার গেস্ট রুমে নিয়ে যায়। শামিন জামিলকে বলে, নিচতলায় থাকুক, সিঁড়ি বেয়ে উঠতে হবে না। আর তুই এত ঘাবড়ে যাচ্ছিস কেন? এখনো তো 1 সপ্তাহ সময় আছে হাতে। তুই তো আগামী পরশু চলে আসবি, আমরা তো আছি। হেনা যত্নে থাকবে এখানে। জামিল আমতা আমতা করে বলে, তা জানি ভাই, কেন জানি মন সায় দিচ্ছে না যেতে। উনি তোর চাচা জামিল, চাচার জানাজায় থাকবি না? এক্ষুনি বেরিয়ে পড়, হেনার কিচ্ছু হবে না, তুই যা। জামিল শুকনো মুখে হেনার দিকে তাকায়। হেনা তার দিকে তাকিয়ে আছে। দুজন দুজনের থেকে দূরে থাকতে পারে না। কেউ কাউকে কাছছাড়া করতে চাচ্ছে না। কি সুন্দর একটা দৃশ্য। শামিন মুগ্ধ চোখে ওদের দেখতে থাকে। জামিল চোখের ইশারায় হেনার থেকে বিদায় নিয়ে চলে যায়। হেনা কিছুটা জড়তা নিয়ে দাঁড়িয়ে থাকে। ঋতু এসে তাকে গেস্ট রুমে নিয়ে যায়। ঈশিতা সিঁড়ি বেয়ে নামতে নামতে শামিনের দিকে তাকায়। শামিন বলে, তুই কাইন্ডলি হেনার সাথে 2 দিন নিচতলার গেস্ট রুমে থাকবি। জামিল খুবই টেন্সড। নিশ্চয়ই থাকবো। এক বাক্যে রাজি হয়ে যায় ঈশিতা। শামিন বোনকে দেখে বলে, তুই কোথাও বের হচ্ছিস? না, ওই রিধি আসবে বাড়িতে আজ, গেটের সামনে দাঁড়িয়ে আছে। রিদি? হঠাৎ কি মনে করে? আমি তো বিয়ে করে নিয়েছি। হাসতে হাসতে বলে শামিন। ঈশিতা কপাল কুঁচকে বলে, এই ধরনের মজা ভুলেও তোমার বইয়ের সামনে করো না, তীরে এসে তরি ডুববে। ঈশিতা বাড়ির বাইরে যায়। শামিন দোতলায় ওঠে। আলো বিছানায় উপর হয়ে শুয়ে একটা বই পড়ছিল। কি বই পড়ছে তা বুঝতে পারছে না শামিন। চোখে মুখে মুগ্ধতা মেয়েটার। এই মেয়েটার শামিন বাদে পৃথিবীর সবকিছুর দিকে মুগ্ধ চোখে তাকায়। শামিনের দিকে তাকালে মনে হয় ভস্ম করে দেবে। গলা খাকারি দিয়ে শামিন বলে, ও বাড়িতে যেতে চায়। আলো বই থেকে মাথা তুলে শামিনের দিকে তাকায়। তারপর ঠান্ডা গলায় বলে, হ্যাঁ, নিয়ে যাব। আমি তো যেতে পারি, পথ চিনি আমি।
ওটা আমার শ্বশুর বাড়ি, তাই আমিও যাব। কাট কাট বলে শামিন। আলো আপত্তি জানিয়ে কোনো কথা বলে না আর আবারও বইয়ের পাতায় চোখ রাখে। শামিনের ইচ্ছে করছে ঘর থেকে বইগুলো সব বের করে ঘরের দরজা বন্ধ করে ওই মেয়েটার মুখোমুখি গিয়ে বসতে, তারপর থুতনি ধরে বলতে, এই মেয়ে, একটু আমাকেও দেখো, এক পলক দেখো। ইচ্ছেকে দমিয়ে রেখে শামিন বারান্দায় চলে যায়। আলো মাথা তুলে পেছন থেকে শামিনের দিকে তাকিয়ে থাকে। শামিন তা দেখল না। দোতলার লিভিং রুমে হাসাহাসির শব্দ শোনা যাচ্ছে। আলো ঘর থেকে বেরিয়ে একবার উকি দিয়ে দেখে ঈশিতা আর একটা মেয়ে বসে গল্প করছে। আলো মেয়েটিকে চেনে না, ঈশিতার বন্ধু হবে হয়তো। ঈশিতার চোখে আলো পড়তেই ঈশিতা উঠে এসে আলোকে টেনে নিয়ে যায়। মেয়েটা উঠে দাঁড়িয়ে আলোকে পা থেকে মাথা পর্যন্ত দেখতে থাকে। ঈশিতা বলে, ভাবি, ও হচ্ছে আমার বান্ধবী রিধি, তোমাকে দেখতে এসেছে। আলো রিদির দিকে তাকায়। লম্বা ফর্সা সুন্দরী একটা মেয়ে। আলোকে বিনয়ের সাথে সালাম দেয়। আলো সালামের উত্তর দিয়ে বসতে বলে ওদের। টুকটাক কথা বলে চা বানাতে আলো নিচতলায় নেমে আসে। রান্নাঘরে সিতারা আর ফুলির মা ছিল। ফুলির মা অবাক হয়ে বলে, আপনি রান্নাঘরে আসছেন? হ্যাঁ, কেন আসতে পারি না? অবশ্যই পারেন ভাবি, আসলে কখনো আসেন না তো, তাই বললাম। আলো মৃদু হেসে চায়ের পানি বসিয়ে দেয় চুলায়। তারপর বলে, আসলে ঈশিতা আপুর বান্ধবী এসেছে আমাকে দেখতে। এখন আমি যদি আপ্যায়ন না করি তাহলে ঈশিতা আপুর মুখ থাকবে না। আলোর হঠাৎ এমন কর্তব্য জ্ঞান দেখে সিতারা এবং ফুলির মা দুজনেই অবাক হয়। হেনা এসে পেটে হাত দিয়ে রান্নাঘরে দাঁড়ায়। আলো হেসে তাকেও বলে, তুমি চা খাবে? বানাই? হেনা মাথা নাড়ায়। আলো চায়ের পানি বাড়িয়ে দেয়, টুকটাক কথাবার্তা বলতে থাকে সবার সাথে। হুট করে ফুলির মা বলে বসে, আপনি দিদি আপার জন্য চা বানাতে আসছেন? খুব অবাক করা বিষয়। আলো অবাক হয়ে বলে, তা কেন? ওনার সাথে কি আমার শত্রুতা আছে যে চা বানাতে পারবো না? শত্রুতা না ঠিক? ফুলির মা আমতা আমতা করে বলে। আপনি কি কিছু জানেন না? আলো ঘুরে দাঁড়ায়। কি? কোন ব্যাপারের কথা বলছো? সিতারা ফুলির মাকে ইশারা করে চোখ দিয়ে কিছু না বলতে। আলো সিতারাকে ধমক দিয়ে বলে। ওকে বলতে দাও। ফুলির মা এদিক ওদিক তাকিয়ে ফিসফিসিয়ে বলে, দিদি আপার বড় ভাইজানের ভালোবাসতো। ইশতা আপাও তো ঠিক করেন রাখছিল বড় ভাবি বানাইবে ওই রিদি আপাকে। মাঝখান থেকে বড় ভাইজান আপনারে বিয়ে করে ফেলছে। সিতারা ধমকের সুরে ফুলির মাকে বলে, তুই এসব কথা বড় ভাবিকে বলছিস কেন? পছন্দ করতেই পারে। আমাদের বড় ভাইজান তো কিছু করেনি, তাই না? সে তো ঈশিতা আপুর সব বান্ধবীকে বোনের নজরে দেখেছে। ফুলির মা বলতে থাকে, আমি নিশ্চিত ওই মেয়ে এখনো বড় ভাইজানকে ভালোবাসে। তখন দেখলেন না বড় ভাইজানের দেখার সাথে সাথে চোখে কি আনন্দ। আলোর মুখটা হঠাৎ থমথমে হয়ে যায়। কাপে চা ঢেলে সিতারাকে বলে। এগুলো ওনাদের দিয়ে আসো সিতারা। সিতারা ট্রে নিয়ে চলে যায়। ফুলির মা আমতা আমতা করে বলে, আপনি কি মন খারাপ করলেন ভাবি? বড় ভাইজান কিন্তু কিছু করেনি, সে বোনের নজরে দেখে। মন খারাপ করবেন না। আলো কয়েক পলক ফুলির মায়ের দিকে তাকিয়ে তাকে দেখে চলে যায়। ধীরে ধীরে সিঁড়ি ভেঙে দোতলায় উঠে লিভিং রুমের দিকে দৃষ্টি যেতেই থমকে দাঁড়ায়। শামিন আর দিদি হেসে হেসে কথা বলছে। ঈশিতা কোথাও নেই। আলো এক দৃষ্টিতে ওদের দেখে। শামিনকে দেখে মনে হচ্ছে সে জীবনে হাসেনি। আজ সব হাসি হেসে নিতে হবে। আর হাসির কি ছিরি যেন একজন আরেকজনের গায়ে পড়ে যাবে। বোনের নজরে না ছাই, যত সব ফালতু কথাবার্তা। কেউ কাউকে বোনের নজরে দেখলে এভাবে গায়ে হেলে পড়ে? আরে এত দূরে বসে আছিস কেন? কোলে নিয়ে কথা বল। যত সব পুরুষ মানুষ ছাগলের মতো শুধু ছুকছুক ভাব। যেই এক জায়গায় সহজে চান্স পেল না অমনি আর এক জায়গায় চান্স মারতে বসে গিয়েছে। আর এই মেয়েরাও আছে। যে পুরুষের বউ আছে সেই পুরুষটাকে বেশি মধু মনে হয় এদের কাছে। কোনো অবিবাহিত পুরুষ এদের চোখে পড়ে না। ফালতু। শাড়ির আঁচল শক্ত করে চেপে ধরে দাঁড়িয়ে থাকে আলো। শামিনার হৃদি হেসেই যাচ্ছে। আলোর কপালে সূক্ষ্ম রেখা দেখা দিয়েছে। হঠাৎ শামিনের চোখে চোখ পড়তেই গুটিয়ে যায় আলো। চোখ সরিয়ে নিয়ে ধীর পায়ে হেঁটে ঘরে ঢোকে। মুখটা থমথমে। শামিন কিছুটা অবাক হয়ে যায়। বিড়বিড় করে বলে, যা বাবা, এ আবার কি হলো?
ঘরে ঢুকে দরজার সিটকিনি তুলে দিয়ে একবার ড্রয়ার খুলে কিছু একটা রাখে। আলোর দৃষ্টি বইয়ের দিকে থাকলেও মনোযোগ স্বামীনের। আলমারির কাছে গিয়ে একটা কোলবালিশ বের করে এনে বিছানার মাঝখানটাতে রাখে। তারপর আলোকে শুনিয়ে শুনিয়ে বলে, ভুল বললাম আমি। স্ত্রী বেড ফেলো নয়, স্ত্রী হচ্ছে বেড অকিউপায়ার। স্ত্রী শয্যা সঙ্গী নয়, স্ত্রী হচ্ছে শয্যা দখলকারী। পুরো খাটটা দখল করে বসে আছে। আলো একপাশে চুপচাপ সরে বসে। স্বামীন টান টান হয়ে শুয়ে পড়ে। আলোর মন সেই কখন থেকে উসখুস করছে স্বামীনকে কথা শোনানোর জন্য। এখনই সুযোগ, আজ এই লোককে শান্তিতে ঘুমোতে দেবে না আলো। এখানে এখন কি? আলোর কথা শুনে স্বামীন চোখ মেলে তাকায়, তারপর বলে, ঘুমাবো বলে? বিকেলে ঘুমের বারণ আছে নাকি? আচ্ছা, আপনার আর কোনো কাজ নেই? আপনি কি আদৌ পলিটিশিয়ান? এমন কথা বলছো কেন? পলিটিশিয়ান বলে সারাদিন রাজপথে থাকবো? বাড়িতে এসে নিজের বিছানায় আরাম করবো না? না না, তা করবেন কেন? পলিটিশিয়ান তো নামে আপনি। আপনার একটা কাজও পলিটিশিয়ানদের মতো নয়। কেন? কি করেছি আমি? দেখো, ঘুরে ফিরে আবার তোমাকে তুলে এনে বিয়ে করার কাহিনীতে যাব না, বলে দিলাম। না না, চোখের সামনে আপনার এত কাণ্ড দেখতে পাচ্ছি, শুধু শুধু অতীত ঘেটে কথা শোনানোর দরকার কি? কি কাণ্ড করেছি আমি? কি কাণ্ড? একজন মেয়র একটা বাইরের মেয়ের সাথে কিভাবে কথা বলে জানেন না? কোনো ফর্মাল বিহেভিয়ার মেনটেন করেন না। ওভাবে কোলে নিয়ে কি কথা বলছিলেন এত? স্বামীন হাঁ করে আলোর মুখের দিকে তাকিয়ে থাকে। তারপর আমতা আমতা করে বলে, হৃদির কথা বলছো? কোলে কখন নিলাম? এভাবে কেন বলছো? আরেকটু হলেই তো নিয়ে নিতেন। কাট কাট জবাব দেয় আলো। স্বামীন কিছুক্ষণ আলোর দিকে তাকিয়ে থাকে, তারপর বলে, তুমিও দুটো হেসে কথা বলবে না? অন্য কাউকেও বলতে দিবে না? এটা তো জুলুম আলো। আলো স্বামীনের দিকে শীতল চোখে তাকিয়ে আছে। তারপর কঠিন গলায় বলে, নামুন। মানে? মানে বিছানা থেকে নামুন। ও বা, কেন? এই বিছানা আমার। বেডটাকে নগদ ৬৪,০০০ টাকা দিয়ে কিনেছি। আলো স্বামীনকে অবাক করে দিয়ে তাকে ঠেলতে থাকে। নামুন নামুন, ঘর থেকে বেরিয়ে যান। কোথায় যাব? মহিলা কলেজের সামনে। ওখানে ক্লাস 11 থেকে শুরু করে মাস্টার্স সবাই উদ্গ্রীব হয়ে আছে আপনার সাথে হেসে হেসে কথা বলার জন্য। কিন্তু এখন তো বিকাল ৪টা, কলেজ তো ছুটি হয়ে গিয়েছে। আলো স্বামীনের দিকে তাকিয়ে আছে। স্বামীন দাঁত বের করে হাসতে থাকে কথাটি বলে। আলো ঠান্ডা গলায় বলে, বেশ, তবে রিদির কাছেই যান। দাঁড়ান, আমি ঈশিতাপুকে বলছি আবারও তাকে ডেকে নিতে। কথাটি বলে আলো উঠে পড়তে যায়। তখনই স্বামীন হুট করে শাড়ির আঁচল টেনে ধরে আলোর। আলো চমকে উঠে স্বামীনের দিকে তাকায়। স্বামীন আলোর মুখের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে তার শাড়ির আঁচল ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়। টেবিলের ড্রয়ারের কাছে গিয়ে ড্রয়ার থেকে একটা বিয়ের কার্ড বের করে আলোর হাত ধরিয়ে দিয়ে বলে, হৃদির বিয়ের কার্ড। পাত্র এখানকার এসি ল্যান্ড আসিফুল হক। মাথায় চুল কম মানে টাকলা। সেটা নিয়েও ওকে খেপাচ্ছিলাম, হাসাহাসি করছিলাম। এখন বলো, একজন মেয়েও তার ছোট বোনের সমতুল্য কারোর সাথে মজাও করতে পারবে না? আলো বিয়ের কার্ডটার দিকে তাকিয়ে আছে। স্বামীন আলোর দিকে খানিকটা ঝুঁকে চোখ শুরু করে বলে, আচ্ছা, একটা কথা বলো, তুমি এত খেপছো কেন? ভালো টালো বেশি ফেললে নাকি আমাকে? আলো চুপ করে থাকে। স্বামীন হাসতে থাকে। হাসি থামিয়ে বলে, তোমার মধ্যে কেমন বহু একটা ভাব এসেছে, হৃদিকে একটা ধন্যবাদ দিতে হবে। আলোর পুরো মুখ অস্বস্তিতে ছেয়ে গেছে। খুবই আশ্চর্যজনক ভাবে সে এই লোকটাকে কড়া কথা শোনাতে পারছে না। স্বামীন উঠে দাঁড়ায়, নরম গলায় বলে, মজা করছিলাম, দুঃখিত। এত তাড়াতাড়ি আমাকে ফিল করতে শুরু করবে সেটা আমি আশা করিনি। টেক ইউর টাইম আসিয়া, শুধু আমাকে হারিয়ে দিও না। কথাটা বলে স্বামীন চলে যায়। আলো তখনও তার হাতের কার্ডটার দিকে তাকিয়ে থাকে। ভাই, এই জাবিরের ব্যাপারে অনেক অভিযোগ শুনেছি। পার্টির নাম ডোবা। স্বামীন কিছু কাগজ দেখছিল, সেগুলো থেকে চোখ না সরিয়েই রাহাতকে বলে, কবির আঙ্কেল জানে, সে ব্যবস্থা নেবে। কি ব্যবস্থা? ভাগ্নে বলে সবসময় ছাড় পেয়ে যাবে? পার্টির ক্রিয়া সম্পাদক
অথচ কোনো যোগ্যতা নেই, খালি মেয়েলি যত ব্যাপারে আছে। সেদিন স্থানীয় সরকার দিবসের অনুষ্ঠান কোথা থেকে দুটো মেয়ে এনে নাচিয়েছে। ছি, লজ্জায় মাথা কাটা যাওয়ার মতো অবস্থা। এগুলো হলো খুজলির মতো, বুঝলি রাহাত? একটা চুলকে শেষ করবি আর একটা উঠবে, চাপ নিস না, সময় মতো ঝেড়ে ফেলবো। আচ্ছা, ওর বোন জুয়ের ব্যাপারে আপডেট থাকলে বল। ইলহামের অফিসে যায় নাকি? না ভাই, খবর তো পাইনি, তবে শুনেছি ইদানিং NRH এন্টারপ্রাইজের মালিকের সাথে খুব ভাব। ভাই, ইদানিং সমাজটা গোল্লা গিয়েছে একেবারে। অল্প বয়সী মেয়েগুলো কোথায় ক্যারিয়ার করবে তা না করে কখনো বিবাহিত পুরুষ, কখনো সুগার ড্যাডি নিয়ে পড়ে আছে, নষ্ট পুরো। এদিকে থেকে আমাদের আলো ভাবি সেরা, কতটা আত্মনির্ভরশীল, পরিশ্রমী, একটা বাজে রেকর্ড নেই, শুধু মাথায় একটু সমস্যা। শামীন ম্ল্যান হাসে, তারপর বলে, ভুল বললি, একটু নয়, মাথায় পুরোটাই সমস্যা। এভাবে লাইট জ্বেলে বসে আছেন কেন? নিজে না ঘুমাতে না চাইলে ঘুমাবেন না, আমাকে ঘুমাতে দিন। ধমকের সুরে বলে আলো। শামীন বাঁকা হাসি হেসে মনে মনে বলে, বিকেলে আমাকে শান্তিতে ঘুমোতে দাওনি, এখন আমিও তোমাকে ঘুমোতে দেব না। মুখে বলে, আলো আমার বাতি নগদ 12,000 টাকা দিয়ে কিনেছি, আমি জেলে রাখবো। কপাল কুঁচকে শুয়ে থাকে। শামীন ঠোঁট টিপে কিছুক্ষণ হেসে নেয়। সে হেলান দিয়ে আধ শোয়া হয়ে বসেছিল। হুট করে আলোর মাথায় আলতো করে হাত রাখে। আলো ধর পুড়িয়ে উঠে বসে শামীনের দিকে তাকায়। এভাবে মাথায় হাত বুলাচ্ছেন কেন? আমার বউ নগদ 3 লক্ষ টাকা এবং ধীরে ধীরে এক সমুদ্র ভালোবাসা জমা রেখে কিনেছি, আমি হাত বুলাবো? কার কাছ থেকে কিনেছেন? সাংবাদিক আতাউর আলমের কাছ থেকে। হ্যাঁ ঠিকই, আমরা মেয়েরা তো গরু ছাগল, বাবার স্বামী কেনা বেচা করে। শামীন আলোর কথায় পাত্তা না দেওয়ার ভান করে নকল হাই তুলে গুনগুন করে কিছু একটা বলে তারপর আলোর দিকে তাকিয়ে বলে, গান শুনবে আছিয়া? না, ঘুমাবো। আমি তো গান গাইবো। কথাটা শেষ করেই শামীন স্বতঃস্ফূর্তভাবে গাইতে শুরু করে। चांद छुपा बादल में शर्मा के मेरी जान सीने से लग जा तू बल खा के मेरी जाना। কান চেপে ধরে বলে। শামীন উচ্চ শব্দে হেসে ওঠে, তারপর বলে, ইয়েস, ঠিকই বলেছ, আমি রাজনীতি আর গান দুটোতেই অদক্ষ, খুব বাজে করি। আলো চুপ করে থাকে। শামীন বলতে থাকে। আলো জান প্রাণ লাগিয়ে চেষ্টা করেও তার হাসি আটকে রাখতে পারল না। বাচ্চাদের মতো খিলখিল করে হাসতে থাকে। শামীন মুগ্ধ চোখে আলোকে দেখছে। এমন কঠিন মেয়েটার হাসি কি ভয়ঙ্কর সুন্দর। শামীনের দৃষ্টি দেখে আলো হাসি থামিয়ে চোখ মুখ কঠিন করে অস্ফুটে স্বরে বলে, আমি ঘুমাবো। শামীন আলোর দিকে তাকিয়ে নরম গলায় বলতে থাকে, রাজনীতি আর গান আমি দুটাই বাজে করি, কিন্তু একটা জিনিস খুব ভালো করি আসিয়া, আমি অনেক ভালো আদর করতে পারি, দেখবে? আলো চমকে ওঠে, চোখ মুখ ফ্যাকাশে হয়ে যায় তার। শামীন একটা বাঁকা হাসি দিয়ে হুট করে আলোর কপালে একটা চুমু দিয়ে দেয়। আলো চুপচাপ বসে থাকে। শামীন ফিসফিসিয়ে বলে ওঠে, ভয় পেয়ে গিয়েছিলে বুঝি? ভয় পেও না, আমি কথার বরখেলাপ করব না। যতক্ষণ না তুমি অনুমতি দেবে, যতক্ষণ না তোমার মন সায় দেবে, আমি আমার অধিকার ফলাবো না। কিন্তু এত সুন্দর হাসি দেখার পরে এই চুমুটা না দিতে পারলে আজ আমি ছটফট করতাম সারা রাত। আত্মার উপর হতো জুলুম করা ঠিক নয় আসিয়া। আলো একবারের জন্যেও শামীনের চোখের দিকে তাকালো না। যদি তাকাতো তাহলে দেখতে পেত কতটা মুগ্ধতা শামীনের চোখে তার জন্য। মাথায় গোবর ঠাসা আলো থমকে গেলেও যেতে পারত। নিজেকে গুটিয়ে নিয়ে বিছানায় চুপচাপ শুয়ে পড়ে সে। শামীন আর মনে হাসে, এভাবে হুট করে গুটিয়ে নিল কেন মেয়েটা? কোনো প্রতিক্রিয়া দেখালো না। শামীন বুঝবে কিভাবে রাগ করেছে, নাকি লজ্জা পেয়েছে, নাকি ভয় পেয়েছে?
সম্ভবত ভয় পেয়েছে। স্বামীর মনে মনে ভাবে আর ভয় দেখিয়ে কাজ নেই। কোনো বাক্য ব্যয় না করে সুইচ টিপে বাতি নিভিয়ে দিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ যেতেই দরজায় ধাক্কা পড়ে। ইহান বাইরে থেকে তার বড় বাবাকে ডাকছে। স্বামীন উঠে বসে আবারও বাতি জ্বেলে দেয়। আলো উঠে বসে। দরজা খুলে দেখে ইহান দাঁড়িয়ে চোখ মুছছে। স্বামীন অবাক হয়ে ইহানকে কোলে তুলে নেয়। ঋতু আর ইলহাম দাঁড়িয়ে আছে। স্বামীন ঋতুর দিকে তাকিয়ে বলে, হয়েছে কি? কাঁদছে কেন? হাত তুলেছো গায়ে? ঋতু মাথা নাড়িয়ে বলে, বকেছি, কেন? হোমওয়ার্ক করিনি। রাত 11টা প্রায়, এখন হোমওয়ার্ক করার সময়? সন্ধ্যা থেকে ওর বাবার ফোনে কার্টুন দেখেছে, বলেছে ঘুমানোর আগে করে দেবে। এখন তেরামি কেন করছে? তেরামি তো তুমি করছো ঋতু। ধমকের সুরে বলে স্বামীন। ইলহাম ইহানের দিকে তাকিয়ে বলে, ঠিক আছে বাবা, তুমি পাপার কাছে এসো, হোমওয়ার্ক করতে হবে না আর। আচ্ছা, না, আমি যাবো না। মাম্মার মতো তুমিও বকে তো। কাঁদতে কাঁদতে বলে ইহান। তুই যাবি না? চল বলছি। ইহানকে টানতে থাকে ঋতু। স্বামীন ধমকে ওঠে। কি হচ্ছে কি এসব? আমি বাচ্চাদের সাথে তুই তুকারি পছন্দ করি না ঋতু। যাও এখান থেকে, যাও বলছি। ও আজ আমার কাছে থাকবে। ঋতু আমতা আমতা করে বলে, আপনাদের বড্ড বিরক্ত করবে ভাইয়া, ভাবিকে ঘুমাতে দেবে না। অসুবিধা নেই ঋতু, তুমি যাও। আলো ঋতুর দিকে তাকিয়ে বলে ওঠে। ঋতু আর ইলহাম দাঁড়িয়ে থাকে চুপচাপ। স্বামীন এক পলক আলোর দিকে তাকিয়ে কোনো বাক্য ব্যয় না করে ইহানকে নিয়ে ঘরে ঢুকে ঋতু আর ইলহামের মুখের উপর দরজা বন্ধ করে দেয়। ইহান মাথা ঘুরিয়ে আলোর দিকে তাকায়। আলো ঠোঁট বাঁকিয়ে হেসে তাকে স্বাগত জানায়। এক পলক আলোর দিকে তাকিয়ে মাথা ঘুরিয়ে স্বামীন ইহানের দিকে তাকিয়ে আলোকে শুনিয়ে বলে, বাবা, আজ রাতে তুই আমাদের কোলবালিশ ওরফে ব্যারিকেড। ইহান বড় বাবার দিকে তাকিয়ে আছে। সে কিছু বুঝতে পারছে না তার বড় বাবার কথা। আলো চুপচাপ বিছানায় বসে থাকে। বিছানা থেকে কোল বালিশ সরিয়ে ইহানকে শুইয়ে দেয় স্বামীন। তারপর আলোর দিকে তাকিয়ে বলে, ও খুব লক্ষ্মী বাচ্চা, একটু হাত পা ছড়ে না, তুমি নিশ্চিন্তে ঘুমাও। আলো গিয়ে একপাশে চুপচাপ গুটিসুটি মেরে শুয়ে থাকে। স্বামীন বাতি নিভিয়ে দেয়। কিছুক্ষণ পরে ইহান উঠে বসে। স্বামীন উঠে বসে আবারও বাতি জ্বেলে দেয়। আলো ওপাশ ফিরে দুজনের কাণ্ড কারখানা পর্যবেক্ষণ করতে থাকে। মনে হচ্ছে আজ রাতে আর ঘুমোতে দেবে না এই দুইজন। বলো বাবা, গল্প বলো। স্বামীন অবাক হয়ে ইহানের দিকে তাকিয়ে আছে। তারপর বলে, এত রাতে মানুষকে বসতে দিলে শুতে চায়, আর তোমাকে শুতে দিয়েছি, তুমি গল্প শুনতে চাচ্ছ বাবা? ইহান জোর করতে থাকে। স্বামীন বলে ওঠে, গল্প আসছে না বাবা। না, তুমি বলবে। স্বামীন কোনো গল্প খুঁজে পাচ্ছে না বলার মতো। মুক্তিযুদ্ধের গল্প বলবে, নাকি শেখ মুজিবরের জীবনী বলবে, নাকি নেতাজি সুভাষচন্দ্র বসুর গল্প? এসব ছাড়া তো সে গল্প জানে না। ইহান আগ্রহী হয়ে তার বড় বাবার দিকে তাকিয়ে আছে। স্বামীন বলে, মুক্তিযুদ্ধের গল্প শুনবে? না, লাদা লানির গল্প। বাবা, এমন করলে কিন্তু তোমাকে তোমার পাপা মাম্মার কাছে দিয়ে আসবো। তুমি বলবে বলবে বলবে। স্বামীন একটা দীর্ঘশ্বাস ফেলে। ছেলেটা একেবারে তাদের স্বভাব পেয়েছে একরোখা। ইহানের দিকে তাকিয়ে স্বামীন বলে, এক ছিল রাজা, আরেক ছিল রানী, তারা দুজনে মরে গিয়েছে, খতম কাহিনী। এবার ঘুমাও বাবা। আলো শাড়ির আঁচল মুখে চেপে নিশ্চুপ হয়ে হাসছে স্বামীনের এমন অদ্ভুত গল্প শুনে। ইহান জেদ দেখিয়ে বলে, পতা গল্প। এখন মিমিক্রি করো। এখন? হ্যাঁ, মিমিক্রি করো। ইহান বাড়াবাড়ি হচ্ছে বাবা। মিমিক্রি করো করো করো। স্বামীন দ্বিতীয়বারের মতো দীর্ঘশ্বাস ফেলে বলে, একটু আস্তে কথা বলো বাবা, বড় মা ঘুমাচ্ছে। আচ্ছা বলো, কার মিমিক্রি করব? পুপিল। ঈশিতার? হাঁকারি দিয়ে গলার স্বর মেয়েদের মতো করার চেষ্টা করে বলে, ভাইয়া এত দেরি কেন করলে? ভাইয়া এটা খাচ্ছ না কেন? ভাইয়া ভিজেছো কেন? ভাইয়া এই শার্টটা পরেছো কেন?
ইহান কোটি কোটি হয়ে যায় হেসে। বড় বাবা অবিকল ফুপির মতো বলছে। আলো অবাক হয়ে স্বামীনের কথাবার্তা শুনতে থাকে। এই লোক নাকি একজন নামী পলিটিশিয়ান, এ তো আস্ত একটা জোকার, বাচ্চাদের থেকেও বাচ্চা। স্বামীন ইহানকে বলে, হয়েছে খুশি? এখন আমি ঘুমাই? না, এখন বলো মার মিমিক্রি করে দেখাও। ইহান, মিমিক্রি করো বলো বাবা। স্বামী তৃতীয়বারের মতো দীর্ঘশ্বাস ছাড়ে। আলো ওপাশে ফিরে ঘুমানোর ভান ধরে আছে। সে ভীষণ কৌতূহলী, ইয়াসার মির্জা তাকে নকল করবে। স্বামীন আলোর দিকে এক পলক তাকিয়ে ইহানকে বলে, তোমার বড় মাকে নকল করা একটু কঠিন বাবা, আমি চেষ্টা করছি। একটু থেমে কণ্ঠস্বরে আবারও মেয়েলি সুর এনে স্বামীন বলতে থাকে, ঘৃণা করি ইয়াস মির্জা, আপনি খারাপ ইয়াস মির্জা, ঘৃণা করি ঘৃণা করি ঘৃণা করি। আলোর ধরপড়িয়ে উঠে বসে। স্বামীন চমকে ওঠে। দুজন দুজনের দিকে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। কিছুক্ষণ যেতেই আলো কঠিন গলায় বলে, আপনি একটা বাচ্চার সাথে এসব কি বলছেন? মিমিক্রি করছি তোমার। আমতা আমতা করে বলে স্বামীন। এসব কেন বলছেন? ও এসবের কি বুঝে? কমন ডায়লগ বলছি তোমার, আপাতত এটা মাথায় এসেছে। আলো স্বামীনের দিকে শীতল চোখে তাকিয়ে আছে। স্বামীন নরম গলায় বলে, কি জ্বালা, আচ্ছা সরি। আলো বিড়বিড় করে বলে, নিজের কোনো ভালো স্বভাব তো নেই, আর বাচ্চাটাকেও ভুলভাল কথা বলছেন। স্বামীন লজ্জিত ভঙ্গিতে বসে আছে। ইহান আলোকে বলে, বকতো কেন বলো বাবাকে তুমি। দানো বলো মা, বলো বাবা খুব ভালো মিমিক্রি করতে পারে। আমিও খুব মিমিক্রি করতে পারি, দেখবে তুমি। ইহান উৎসাহী আনন্দের সাথে মাথা নাড়ায়। আলো বলে, তোমার বড় বাবার মিমিক্রি করে দেখাই। ইহান মাথা নাড়াতে থাকে। তার চোখ দেখে মনে হচ্ছে সে খুবই উত্তেজিত। স্বামীন একদৃষ্টিতে আলোর দিকে তাকিয়ে আছে। আলো গলা খাকারি দিয়ে একটু নড়ে চড়ে বসে। তারপর ইহানের দিকে তাকিয়ে কণ্ঠে গম্ভীর পুরুষালী ভাব এনে বলতে থাকে, আমি স্বামী ইয়াসার মির্জা, যেটা নিষেধ করেছি সেটা করবে না, তাহলে আমি একদম বরদাস্ত করব না আলো। ওটা করবে না, তাহলে আমি একদম বরদাস্ত করব না আলো। বাড়াবাড়ি করবে না, তাহলে আমি একদম বরদাস্ত করব না আলো। অবিকল স্বামীনকে নকল করে কথাগুলো বলে চুপ হয়ে যায়। ইহান চোখ বড় বড় করে আলোর দিকে তাকিয়ে আছে। স্বামীন বলে ওঠে, কিন্তু আমি সব কিছুই বরদাস্ত করে গিয়েছি বরাবর। তোমার সব জেদ, ঔদ্ধত্যপূর্ণ আচরণ, তোমার গালাগাল, তোমার বাড়াবাড়ি, এত হম্বিতম্বি করেও তোমাকে দেখলেই কেমন মিইয়ে যেতাম। ইচ্ছে করতো না কঠোর হতে, একেবারেই না। আলো চুপ করে থাকে। স্বামীন বলতে থাকে, একটা স্বামী নিয়ে আসার জন্য একটা অদ্রিতা আলোর দরকার ছিল সম্ভবত। থ্যাঙ্কস আলো, আমার জীবনে লাইট ফিরিয়ে আনার জন্য। শেষের বাক্যটা বলে স্বামীন মৃদু হাসে। আলো কয়েক মুহূর্ত চুপ করে থেকে ইহানকে বলে, চলো শুয়ে পড়ো, কাল সকালে আমি তোমাকে একটা রাজার গল্প বলবো, একটা দুষ্টু রাজার। ইহানকে আগলে নিয়ে আলো শুয়ে পড়ে। স্বামীন বলে ওঠে, সেই রাজার নাম কি স্বামী ইয়াসার মির্জা? আলো কোনো কথা বলে না। ইহানের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। স্বামীন বলতে থাকে, তাহলে প্লিজ 6টা রানী রেখো গল্পে। ছোট রানীর নাম রাখবে আলো। বাকি রানীদের নামও বলে দিন। ঠান্ডা গলায় বলে আলো। বড় রানীর নাম আলো, মেঝ রানীর নাম আলো, সেজ রানীর নাম আলো, চতুর্থ রানীর নাম আলো, পঞ্চম রানীর নামও আলো। আলো কিছুক্ষণ চুপ করে থেকে বলে, ইহান ঘুমিয়েছে, বাতিটা প্লিজ নিভিয়ে দিন। স্বামীন বাতি নিভিয়ে দিয়ে শুয়ে পড়ে। আলো বলতে থাকে, সামান্য একটা গল্প জানেন না? কখনো কোনো গল্প শোনেননি? শুনেছি নেতাজি সুভাষচন্দ্র বসুর গল্প, বঙ্গবন্ধুর গল্প, শেরে বাংলা, একে ফজলুল হকের গল্প, আমি এনাদের গল্পই শুনেছি। আলো নাটকীয় ভঙ্গিতে বলে, তাই? তাহলে নিশ্চয়ই রাজনৈতিক জীবনে এদের আদর্শ মেনে চলেন। স্বামীন একটু ভাব নেওয়ার চেষ্টা করলো। খুশি খুশি গলায় বলতে থাকে, অবশ্যই অবশ্যই। তা এদের মধ্যে কোন নেতা মেয়ে তুলে এনে বিয়ে করেছে? বঙ্গবন্ধু সুভাষচন্দ্র বসু নাকি ফজলুল হক?
ভাগ্যিস অন্ধকার ছিল, নয়তো আলো স্বামীনের বেলুনের মতো চুপসে যাওয়া মুখটা দেখতে পেয়ে খুব হেসে নিত। স্বামীন কোনো কথা বাড়ায় না, মনে মনে বলে, হ্যাঁ, ঘাট হয়েছে আমার। তোমাকে জব্দ করতে গিয়ে এখন নিজে ফেঁসে বসে আছি। এই একটা অপবাদ আমাকে তুমি মৃত্যুর আগের দিন পর্যন্ত দিয়ে যাবে সম্ভবত। মৃত্যু শয্যায় যখন আমাদের নাতি নাতনি আমার মুখে পানি দিতে আসবে, তখনও তুমি এই কথাগুলো জপ করতে থাকবে। আগে যদি জানতাম তুমি কি চিজ, তাহলে সেদিন তুলে আনা তো দূরে থাক, 100 হাত দূরে থাকতাম তোমার থেকে। এখন কিছুই করার নেই, ভালোবেসে ফেঁসে গিয়েছি আসিয়া। রাত 1:30টার কাছাকাছি হঠাৎ গায়ে কারো হাত পড়তেই আলো ঘুম থেকে লাফিয়ে ওঠে। অন্ধকারে টের পেল ইহান তাকে আঁকড়ে ধরে রেখেছে। স্বামীনেরও হুট করে ঘুম ভেঙে যায়। সুইচ টিপে বাতি জেলে আলোর দিকে তাকায়। কিছুক্ষণ তাকিয়ে থেকে অস্ফুট স্বরে বলে, মা ভেবে তোমাকে জড়িয়ে ধরেছে হয়তো, দাও আমার কাছে। থাকুক। ইহানের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আলো বলে। স্বামীন বলে, তুমি শিওর অসুবিধা নেই তো? না, আপনি ঘুমান। কথাটা বলে ইহানকে জড়িয়ে ধরে আলো দু চোখ বন্ধ করে ফেলে। স্বামীন বাতি নিভিয়ে আবারও শুয়ে পড়ে। দিন দিন এ বাড়ির সবার প্রতি এই কঠিন মানবীর দরদ দেখতে পাচ্ছে সে। ঈশিতার বিড়ালটাও এর কাছে খুব আদর পায়, শুধু তাকেই দরদ দিয়ে দেখে না। তার হাতের ক্ষতটার দিকে দূর থেকে তাকিয়ে জিজ্ঞেস করে, ব্যথা সেরেছে? কেন, একটু কাছে এসে হাতটা ছুঁয়ে দেখলে কি হয়? মহাভারত অশুদ্ধ হয়ে যায়? বিরক্তিকর একটা নারী, উপন্যাসের সব থেকে বিরক্তিকর নায়িকা। মনে দয়া মায়া দেয়নি সৃষ্টিকর্তা। ভোর রাতের দিকে ইহানের ঘুম ভেঙে যেতেই উঠে বসে। চোখ ডোলে একবার আলোকে আর একবার স্বামীনকে দেখে স্বামীনকে ডাকতে থাকে। দুজনেই গভীর ঘুমে আচ্ছন্ন। স্বামীন কোনো সাড়া দেয় না। ইহান বিছানা থেকে নেমে পড়ে। গুটি গুটি পায়ে দরজার কাছে গিয়ে দেখে দরজার সিটকিনি তোলা। একটা চেয়ার টেনে সেটার উপরে উঠে দরজাটা খুলে ফেলে ইহান। তারপর মাম্মা পাপার ঘরে চলে যায়। ঘুমের মধ্যে আলো টেরও পেল না সে স্বামীনের একেবারে কাছে চলে এসেছে। ইহান ভেবেই স্বামীনকে আঁকড়ে ধরেছে এক হাত দিয়ে। হুট করে স্বামীনের ঘুম ভেঙে যায় গায়ের ওপর নরম স্পর্শ পেয়ে। চোখ মেলে তাকাতেই চোখ দুটো ছানা পড়া হয়ে যায় তার। একবার তার গায়ের উপর আলোর হাতটার দিকে, আর একবার আলোর মুখের দিকে তাকায়। মেয়েটার কপালের কাছের চুলগুলো এলোমেলো হয়ে আছে। স্বামীন সংকোচের সাথে চুলগুলো সরিয়ে দেয়। এখন কি করবে সে? এই ভদ্র মহিলাকে ঘুম থেকে তুলে দেখিয়ে দেবে তার কীর্তি? খুব তো সারাদিন স্বামীনকে দোষারোপ করে। এখন স্বামীনের এই মহিলাকে লজ্জা দিয়ে শোধ তোলা উচিত। স্বামীন ডাকতে গিয়েও ডাকে না, মনে মনে বলে, না স্বামী স্যার, এই ভুল করিস না। এই মহিলা দেখলে উল্টো তোকেই বলবে যে তুই ওর হাত এনে নিজের গায়ে রেখেছিস। ওর কোনো দোষ নেই। কিছুক্ষণ চুপচাপ থেকে স্বামীন আলোকে না দেখে ধীরে ধীরে হাতটা সরিয়ে দেয়। কলিং বেলের আওয়াজে আলো এদিকে ওদিকে তাকিয়ে কাউকে না দেখতে পেয়ে নিজেই এগিয়ে যায়। দরজা খুলে দেখতে পায় স্বামী নিয়াসারের দলের ছেলেরা বাইরে দাঁড়িয়ে আছে। আলোকে দেখতে পেয়ে সবাই আহ্লাদে আটখানা হয়ে একে একে বলতে থাকে, আসসালামু আলাইকুম ভাবি। 7 জন পরপর সালাম দেয়। আলো কিছুক্ষণ চুপ করে থেকে সালামের উত্তর দেয়। রাহাত মুখ হাসি হাসি করে বলে, বাড়িতে ঢুকতে দেবেন না ভাবি? আলো দরজা থেকে সরে দাঁড়ায়। ভদ্রতার সাথে বলে, আপনারা বসুন। ভাই কি ঘুমাচ্ছে ভাবি? আরাব জানতে চায়। আলো কিছু বলার আগেই আরাব বলে, প্লিজ একটু ডেকে দিন। আলো মাথা নাড়িয়ে দোতলায় চলে যায়। ঘরের মধ্যে কাউকে দেখতে পাচ্ছে না। বারান্দা থেকে স্বামীন ঘরে ঢুকতেই আলো বলে ওঠে, নিচে আপনার পাশে আছি, ভাইয়ারা এসেছে। স্বামীন অবাক হয়ে বলে, পাশে আছি ভাই মানে? আপনার দলের ছেলেরা সারাক্ষণ আপনার পেছনে পেছনে পাশে আছি ভাই, সহমত ভাই, রাজপথ সারি নাই ভাই, এইসব বলে ঘুরে বেড়ায় যারা। স্বামীন শীতল চোখে আলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, সব সময় খোঁজা মেরে কথা বলো কেন বলো তো? এই যে শহরে কোনো প্রসূতি মায়ের রক্তের প্রয়োজন পড়লে কারা ছুটে যায়? আমার ছেলেরা। দিন নেই রাত নেই, সবার বিপদে আপদে পাশে দাঁড়াতে প্রস্তুত। আর আমার প্রতিনিধিরা সব থেকে বিবেচক এবং যোগ্য।
আলো কিছু না বলে আলমারি থেকে স্বামীনের একটা পাঞ্জাবি বের করে বিছানার উপর রেখে বলে। এটা পড়ুন। স্বামীন পাঞ্জাবিটা তুলে নিয়ে আলোর দিকে সরু চোখে তাকিয়ে বলে। ব্যাপার কি বলো তো, হঠাৎ এত কর্তব্যপরায়ণ হয়ে গেলে যে? আলো বলে। এসব আপনার বোন গুছিয়ে রেখে গিয়েছে, আপনাকে এটা পরিয়ে নতুন জামাই সাজিয়ে ও বাড়িতে নিতে বলেছে। তার করা আদেশ। এত বিরক্তিকর আপনার এই বোনটা ভাইয়ের প্রতি কি আহ্লাদ। সারাক্ষণ ভাইয়ের এটা কেন গুছিয়ে রাখুনি, এটা কেন ধুয়ে রাখুনি, কোনো দিন না জানি বলে বসে, আমার বুড়ো দামড়া ভাইয়ের সর্দি কেন মুছিয়ে দাওনি। স্বামীন হতভম্ব হয়ে তাকিয়ে থাকে আলোর দিকে। আলো স্বামীনের দৃষ্টি উপেক্ষা করে চলে যেতে যেতে বলে। তাড়াতাড়ি নিচে যান, আপনার রক্ত সৈনিকরা বসে আছে তাদের প্রাণপ্রিয় অভিভাবকের জন্য। রাশিয়া আর ইউক্রেন কবে চূড়ান্ত শান্তি চুক্তি সই করবে? তাদের শান্তি চুক্তির কথা জানা নেই, কিন্তু আলোর সামনে সে এক রাশিয়া আর ইউক্রেনকে বসে খাবার খেতে দেখছে, তাও আবার রাজনৈতিক আলোচনা করতে করতে। আলো নিজের প্লেটের ভাত নাড়াচাড়া করতে করতে একবার আতায়ুর আলম একবার স্বামী নিয়াসার মির্জার দিকে তাকাচ্ছে। খাবার টেবিলে তারা 5 জন খেতে বসেছে। আজান, আয়াত, আতায়ুর আলম এবং আলো। রেহিনা সবার প্লেটে খাবার পরিবেশন করে দিচ্ছে। রাজনৈতিক আলোচনা বেশ রসালো মনে হচ্ছে। সামনে এত ভালো ভালো খাবার রেখে এরা বর্তমান সরকারের পক্ষে বিপক্ষে বিতর্ক করছে। আর এটা খাবার টেবিল নাকি টক শো? আতায়ুর আলম খুব সুন্দরভাবে স্বামী নিয়াসার মির্জাকে বর্তমান সরকারের খারাপ দিকগুলো বলছে। জবাবে স্বামী নিয়াসার তার দলীয় সরকারের ভালো ভালো দিকগুলো তুলে ধরছে। আলোর রীতিমতো মাথা ধরে গিয়েছে। হুট করে গলায় মাছের কাঁটা বিদ্ধেই সে বিষম খেয়ে কাঁচতে শুরু করে। আতায়ুর আলম এবং স্বামীন উভয়েই আলোচনা থামিয়ে একই সাথে একই মুহূর্তে দুটো পানির গ্লাস আলোর দিকে এগিয়ে দেয়। আলো কাশি থামিয়ে দুজনের দিকে তাকিয়ে থাকে। আলো তাদের কারো গ্লাসই নেয় না, নিজে একটা গ্লাসে পানি ঢেলে খেয়ে নেয়। দুজনে গ্লাস নামিয়ে রেখে আবারও বিতর্কে মেতে ওঠে। রেহেনা স্বামীনের প্লেটে মাংস তুলে দিতে চায়। স্বামীন বাধা দিতে গেলে আচমকা স্বামীনের গায়ে পড়ে যায়। তরাক করে লাফিয়ে ওঠে স্বামীন। সাদা রঙের পাঞ্জাবিটা মাংসের ঝোল লেগে একেবারে শেষ। আতায়ুর আলম বিরক্ত হয়ে রেহেনাকে বলে। তুমি জামের প্লেটে মাংস না দিয়ে গায়ে দিচ্ছ যে? রেহেনা কাছু মাছু মুখ করে দাঁড়িয়ে আছে। কি একটা লজ্জার ব্যাপার। আলো ফিক করে হেসে ফেলে। রেহেনা দূর থেকে চোখ রাঙানি দেয় আলোকে। আতায়ুর আলম আলোর দিকে তাকিয়ে বলে। ওকে ঘরে নিয়ে যাও আম্মু, আমার একটা নতুন পাঞ্জাবি বের করে দাও। স্বামীন আলোর দিকে তাকিয়ে আছে। কতটা ছেলে মানুষ হলে অন্যের বিপদে এভাবে হাসতে পারে? এই মেয়েটা সত্যিই দুর্বোধ্য। আলো হাসি থামিয়ে স্বামীনের রাগান্বিত দৃষ্টি দেখে কিছুটা ঘাবড়ে যায়। তারপর হাত ধুয়ে উঠে দাঁড়িয়ে নরম গলায় বলে। আসুন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে স্বামীন। শ্বশুরের পাঞ্জাবি গায়ে তাকে খুব একটা খারাপ লাগছে না। আলো তার পেছনে দাঁড়িয়ে তার কর্মকাণ্ড দেখছে। স্বামীন এক পলক আলোকে দেখে নিয়ে পাঞ্জাবির বোতাম লাগাতে লাগাতে বলে। একেবারে শ্বশুরের জামাই লাগছে না বলো? আলো ঠান্ডা গলায় বলি। আমার আব্বুকে বেশি সুন্দর লাগে এই পাঞ্জাবিটাতে। স্বামীন ঠান্ডা হেসে বলে। জানি প্রত্যেকটা মেয়ের কাছে নিজের বাবাই সব থেকে হ্যান্ডসাম পুরুষ। তুমি আর তোমার আব্বু একে অপরের জন্য জান বের করে দাও। এই অনুভূতির আপনি কি বুঝবেন এখন? নিজে যখন মেয়ের বাবা হবেন তখন বুঝবেন। স্বামীন আলোর দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে বলে ওঠে। আমি মেয়ের বাবা হব? তাহলে তো তুমিও মেয়ের মা হবে। আলো থতমত খেয়ে যায়। তার মুখ দেখে কিছুক্ষণ তাকে বুঝতে চেষ্টা করলো স্বামীন। লজ্জা নাকি জড়তা, কোনটা ছেয়ে আছে তার সামনের নারীটির মুখমণ্ডলে? কিছু সময় তাকিয়ে থেকে আলোকে পাশ কাটিয়ে চলে যেতে যেতে মৃদু স্বরে বলে। তোমার মুখে ফুল চন্দন পড়ুক আসিয়া। তলপেটের নিচটা কেমন অবশ হয়ে যাচ্ছে বারবার, আবার হঠাৎ করে অসহ্য যন্ত্রণায় বিষিয়ে উঠছে কখনো কখনো। যন্ত্রণায় হাত দিয়ে বসে আছে সে। জামিল ফিরছে নিজে বাইক চালিয়ে, এত দূরের রাস্তা পাড়ি জমিয়েছে।
যাত্রাপথে চিন্তায় ফেলতে চাচ্ছে না লোকটাকে হেনা, তাই তাকে কিছু বলেনি। ঈশিতা ফোন থেকে চোখ সরিয়ে হেনার দিকে তাকিয়ে পড়ল। কোনো সমস্যা ভাবি? কেমন অস্বাভাবিক লাগছে তোমাকে? হেনা মাথা নাড়িয়ে বলল। কিছু নাই সেটা ফলস পেইন সম্ভবত। ঈশিতা আবারও নিজের কাজে মন দেয়। তার তো এসব ব্যাপারে কোনো ধারণা নেই। মেজো ভাবির আছে, কিন্তু মেজো ভাবি বাড়িতে নেই। ভাইয়াকে নিয়ে তার অসুস্থ মাকে দেখতে গিয়েছে। ব্যথাটা বাড়ছে হেনার, মুখমণ্ডল নীল হয়ে আছে। ঈশিতা ফোন নিয়ে উঠে দাঁড়ায়। শান্ত ফোন দিচ্ছে। গেস্টরুমের ব্যালকনিতে গিয়ে কিছুক্ষণ কথা বলে নিয়ে ফিরে আসে হেনাকে দেখে। তার ভালো ঠেকছে না হেনার এই অবস্থা। কণ্ঠে উৎকণ্ঠা নিয়ে বলে, এক গ্লাস দুধ এনে দিই? হেনা হাঁপাতে থাকে। ঈশিতা রান্নাঘরের দিকে যায়, গ্লাসে দুধ ঢেলে নিয়ে এসে ঘরের দরজায় দাঁড়ায়। তারপর গ্লাসটা রেখে সিঁড়ির দিকে দৌড়ে যায়। শামিন ঘরের বাতি নেভাতেই যাচ্ছিল, এমন সময় দরজার ঈশিতা ধাক্কা দিতে থাকে। দরজা খুলে বোনের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় শামিন। ঈশিতা হাঁপাতে হাঁপাতে বলে, হেনা ভাবি পেইন হচ্ছে। আলো কথাটা শুনে দৌড়ে নিচে চলে যায়। ঈশিতা তার পিছু পিছু যায়। শামিন সাথে সাথে সিটি হসপিটালে ফোন করে অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে নিচে যায়। ব্যথায় কাতরাতে থাকে হেনা। হাঁটু গেড়ে বসে হেনার হাত ধরে রাখে আলো। খুব মায়া লাগছে মেয়েটার জন্য। একটা আপন মানুষও কাছে নেই, তাই সম্ভবত ভরসা করতে পারছে না কাউকে। হেনার ফোনে বারবার জামিল ফোন দিয়ে যাচ্ছে। ঈশিতা ফোনটা ধরে জামিলকে হেনার সুস্থতার কথা জানায় হেনার অনুরোধে। আসলে তো নিজেই দেখবে, এখন টেনশন দেবার প্রয়োজন কি? আরও কিছুক্ষণ বসে থেকে উঠে দাঁড়ায়। দ্রুত পায়ে লিভিং রুমে গিয়ে শামিনকে বলে, কি করবেন? অ্যাম্বুলেন্স ডেকেছি, আসছে পথে। আলো অবাক হয়ে বলে, গাড়ি আছে তো আপনার? গাড়িটা কোনো কাজে ব্যবহার করবেন শুনি? শুধু মেয়ে তুলে আনার জন্য? চলুন বের হই, অ্যাম্বুলেন্স আসতে আসতে অনেক সময় লেগে যাবে। আপনার শহরে ফুড পান্ডার ডেলিভারি ম্যান আপনার ওই সিটি হসপিটালের অ্যাম্বুলেন্স সার্ভিসের থেকেও ফাস্ট। শামিন শীতল চোখে আলোর দিকে তাকিয়ে আছে। এই পরিস্থিতিতেও মেয়েটা তাকে খোঁচা মেরে কথা বলতে ছাড়ছে না। ঠান্ডা গলায় বলে, গাড়িটা গ্যারেজে আছে, বাইক নিয়ে বের হব, বলো। আলো কিছুক্ষণের জন্যে চুপ হয়ে যায়, কিন্তু সে নিজের ভুল স্বীকার করবে না। তাকে তো জিততেই হবে, তাই বলে ওঠে, আরেকটা গাড়ি কিনতে পারেন না? এত টাকা দিয়ে কি করবেন? শামিন বোকার মতো তাকিয়ে আছে আলোর দিকে। তারপর আলোকে জব্দ করার জন্যে বলে ওঠে, তোমার ডেলিভারির আগে কিনে ফেলবো, যাতে একটা গাড়ি গ্যারেজে থাকলে অন্যটাতে করে তোমাকে হসপিটালে নিয়ে যেতে পারি। এখন চুপচাপ দাঁড়িয়ে অ্যাম্বুলেন্সের অপেক্ষা করো। বেশি ঠোঁট নাড়ালে চুপ করিয়ে দেওয়ার অনেক উপায় আছে আমার কাছে। কোনো রকম বাইকটাকে সিটি হসপিটালের সামনে দাঁড় করিয়ে রুদ্ধশ্বাসে ভেতরে ছুটে যায় জামিল। তার শরীরের সমস্ত শক্তি ফুরিয়ে আসছে যেন। দোতলার 3 ব্লকের অপারেশন থিয়েটারের সামনে গিয়ে দাঁড়িয়ে যায় সে। অপারেশন থিয়েটারের সামনে পায়চারি করছে সবাই। জামিলকে দেখে দাঁড়িয়ে পড়ে শামিন। ধীর পায়ে জামিল এগিয়ে যায়। ঈশিতা নরম গলায় বলে, ওয়াটার ব্রেক হয়েছে হঠাৎ, সি সেকশন ছাড়া পসিবল ছিল না জামিল ভাই। জামিল ক্লান্ত ভঙ্গিতে একটা বেঞ্চিতে ধপ করে বসে পড়ে। হাঁপাতে হাঁপাতে বলে, একটু পানি খেতে চাই। আলো পানির বোতল এগিয়ে দিতেই পুরো বোতল খালি করে ফেলে। শামিন জামিলকে দেখছে। একটা সময় এসব শামিনের কাছে বাড়াবাড়ি মনে হতো। এখন থিয়েটার থেকে একজন নার্স বের হয়ে আসে, তার হাতে কাপড় মোড়ানো ছোট্ট একটি প্রাণ। দোতলার ব্লক 3 পুরো এরিয়া কাঁপিয়ে গলা ছেড়ে চিৎকার দিয়ে জানান দিচ্ছে, আমি এসে গিয়েছি। জামিল নার্সের দিকে তাকিয়ে আছে বোকার মতো। নার্স সবার মুখের দিকে তাকিয়ে বলতে থাকে, বাচ্চার বাবাকে? শামিন নার্সকে ইশারা করে দেখিয়ে দেয় জামিলকে। নার্স এগিয়ে গিয়ে আনন্দিত গলায় বলে, ধরুন আপনার ছেলে, আপনার ওয়াইফ ঠিক আছে, একটু পরে কেবিনে শিফট করা হবে। জামিল উঠে দাঁড়ায়, কাঁপা কাঁপা হাতে বাচ্চাটাকে কোলে তুলে নেয়। বিস্ময়ে অভিভূত হয়ে বাচ্চাটার মুখের পানে তাকিয়ে থাকে। এ তার ছেলে? সে বাবা হয় এই ছেলেটার? শামিন গলার স্বর উঁচু করে বলে। হেনাকে স্বর্ণের চেইন দেওয়া হবে জামিল। জামিলের চোখে পানি ছলছল করছে। সে মুখে হাসি হাসি করে মজার ছলে বলে,
কিন্তু ছেলে হলে আমাকে নতুন বাইক দেওয়ার কথা ছিল ভাই। যে ওই প্রাণটাকে 10 মাস নিজের ভেতরে ধারণ করেছে তাকে উপহার দিতে হয়। তুই কোথা থেকে উড়ে এসে এক ফোঁটা চোখের পানি ফেলে বাইক হাতিয়ে নিবি? উপহার হেনা পাবে, একজন মা পাবে। আলো দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে স্বামীনের দিকে তাকিয়ে আছে। লোকটাকে সে জানতে চাইছে, ঠিকভাবে জানতে পারছে কি? সবকিছু কি এতটাই পরিষ্কার? আশেপাশে তাকিয়ে কাউকে না দেখতে পেয়ে আলো স্বামীনের দিকে এগিয়ে যায়। তার হাতে একটা গ্লাস। করিডোরে এখন কেউ নেই, ঈশিতা এবং জামিল হেনার কেবিনে। স্বামীন একটা চেয়ারে চুপচাপ বসে আছে। আলো গিয়ে স্বামীনের পাশের চেয়ারটাতে বসে। স্বামীন মাথা তুলে আলোর দিকে তাকায়। আলো জড়তা কাটিয়ে তার হাতের গ্লাসটা ধীরে ধীরে স্বামীনের দিকে এগিয়ে দিয়ে বলে, এটা খেয়ে নিন। স্বামীন অবাক হয়ে বলে, কি এটা? ডাবের পানি। হেনাকে রক্ত দিয়েছেন, তারপর কিছু মুখেও দেননি। আমিও রক্ত সৈনিক, এসবে আমার অভ্যাস আছে। বাড়িতে গিয়ে 1 প্লেট ভাত আর ঋতুর হাতের শিং মাছের ঝোল খাবো, সব ঠিক হয়ে যাবে। আপনার দম আছে। হ্যাঁ, তা ঠিক বলেছ। নয়তো তোমার সাথে সংসার করার স্বপ্ন দেখি। কেন, আমার সাথে সংসার করা ভয়ঙ্কর ব্যাপার নাকি যে দম থাকতে হয়? না, সাধনার ব্যাপার। আশ্চর্য মাথা নিচু করে গ্লাসটা ধরে রেখেছে। স্বামীন আর চোখে এক পলক আলোর দিকে তাকিয়ে মনে হেসে গ্লাসটা নেয়। ভাবের পানিটা খেয়ে নিচু স্বরে বলে, এখন তো সব ঠিক আছে। বাড়িতে যেতে চাও? কষ্ট হচ্ছে তোমার? তাহলে ঈশিতা আর তোমাকে বাড়িতে পাঠিয়ে দিই। আর আপনি? আমি পরে যাব, সকালে। আমরাও সকালে যাব। আলো অস্ফুট স্বরে বলে। স্বামীন আলোর দিকে তাকায়। আলো মাথা নিচু করে বলে, হসপিটাল থাকতে কোনো অসুবিধা হয় না আমার। বেশিরভাগ সময় তো হসপিটালে থাকতে হয়েছে আমাকে। চুপচাপ বসে থাকে দুজন। কিছুক্ষণ পরে স্বামীন বলে, বাড়িতে গিয়ে সকালে সব কিছু গুছিয়ে নেবে। সব কিছু বুক করে রেখেছি, পরশু সকালে ফ্লাইট। নিজের জিনিসপত্র গুছিয়ে নিতে গিয়ে আলো চিন্তায় পড়ে গিয়েছে। শাড়ি, প্রয়োজনীয় জিনিস সব কিছু নিয়েছে। আর কি নেবে? আলো কখনোই দেশের বাইরে যায়নি, তার কোনো ধারণাও নেই। স্বামীন আর চোখে একবার আলোকে দেখে বলে, ও দেশে গিয়েও কি শাড়ি পরবে? আলো স্বামীনের দিকে তাকায়। হঠাৎ স্বামীন বলে ওঠে, রেডি হও। আলো অবাক হয়ে বলে, কেন? বাইরে যাব এখন আমরা। কিন্তু কোথায়? ভুলে গিয়েছিলাম, তোমাকে শুধু শাড়ি কিনে দেয়া হয়েছে। তোমার জন্য কিছু ড্রেস কিনবো, চলো। আলো আমতা আমতা করে বলে, ড্রেস মানে? সালোয়ার কামিজ। দরকার নেই, শাড়ি পরতে পরতে আমার অভ্যাস হয়ে গিয়েছে। আলো লাগেজ রেখে উঠে দাঁড়ায়। স্বামীন ওয়ালেট আর ফোনটা হাতে নিয়ে আলোর দিকে তাকিয়ে বলে, রেডি হওয়ার দরকার নেই, ঠিকই লাগছে তোমাকে, এখনই চলো। আলো 5-7 আগেই স্বামীন আলোর হাত ধরে। আলো চমকে উঠে স্বামীনের এমন আচমকা স্পর্শে। আলোর চোখের দিকে তাকিয়ে স্বামীন বলে, চলো। নিজে পছন্দ করে কিছু স্টিচড সালোয়ার কামিজ কিনে নেয়। আলো শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে স্বামীনের পাশে, সংকোচ নিয়ে। শোরুমের মালিক স্বামীনের সাথে হেসে হেসে কিছু পার্সোনাল কথাও বলছে। বিল মেটানোর আগে স্বামীন আলোকে বলে, ট্রায়াল রুমে গিয়ে দেখতে চাও? আলো মাথা নাড়ায়। স্বামীন বলে, দরকার নেই, আমার পছন্দ বরাবর খুবই ভালো। সেটা পোশাক থেকে শুরু করে বউ যাই পছন্দ করি না কেন বেস্ট হয়ে থাকে। আলো দাঁড়িয়ে আছে। স্বামীন শপিং ব্যাগগুলো হাতে নিয়ে আলোকে বলে, চলো বাড়ি ফেরা যাক, তার আগে হেনাকে দেখে যাব। ভালো কথা, ওর জন্য একটা স্বর্ণের চেইন কিনতে চাচ্ছি। এবার তুমি আমাকে হেল্প করো, এসো। একটা গয়নার শোরুমে ঢুকে হেনার জন্য চেইন পছন্দ করতে থাকে আলো। চেইন পছন্দ করার দায়িত্ব আলোকে দিয়ে স্বামীন চারপাশটা দেখতে থাকে। মাথা ঘুরিয়ে এদিক ওদিক তাকাতেই হঠাৎ তার দৃষ্টি আটকে যায় একটা লকেটে। অনেক সিম্পল একটা লকেট, কিন্তু ভারী চমৎকার। ওই জেদি মেয়েটার গলায় ভীষণ মানাবে। আর চোখে আলোকে একবার দেখে স্বামীন বলে, পছন্দ করা হয়ে গিয়েছে চেইন? জি। এটা? এবার তুমি ওইখানে গিয়ে বসো, আমি বিল মিটিয়ে আসছি। গাড়ির হর্নের শব্দে কান ফেটে যাওয়ার উপক্রম। এ শহরের লোকজনের ধৈর্য এত কম কেন? মাত্র 2 মিনিট হয়েছে রাস্তাটায় জ্যাম লেগেছে। বিরক্ত হয়ে সবাই হর্ন বাজাতে শুরু করেছে। আলো ঘাড় ঘুরিয়ে স্বামীনের দিকে তাকায়। লোকটা সিটে হেলান দিয়ে আরাম করছে।
যেন জ্যামের মধ্যে পড়ে থাকতে তার বেশ ভালো লাগছে। এভাবে কয়েক বছর বসে থাকতে পারবে সে। ভাব দেখে মনে হচ্ছে কেউ যদি এখন বলে আপনাকে আজ সারাদিন জ্যামে বসে থাকতে হতে পারে, এই লোকটা তখন ম্ল্যান হেসে বলবে, জি আচ্ছা, আমি বরং একটু ঘুমিয়ে নিই, জ্যাম কেটে গেলে ডেকে দেবেন। অবশ্য এই লোকটার প্রচুর ধৈর্য, তার প্রমাণ আলো পাচ্ছে। 2025 সালের সেরা ধৈর্যশীল পুরুষের অ্যাওয়ার্ডটা একে দিয়ে দেওয়া উচিত। স্বামীনের থেকে দৃষ্টি সরিয়ে গাড়ির জানালা দিয়ে বাইরে তাকাই আলো। একটা গাড়িও সামনে এগোচ্ছে না। স্বামীন স্টিয়ারিংয়ে হাত রেখে আর চোখে আলোকে দেখছে। মেয়েটা এত মনোযোগ দিয়ে কি দেখছে বাইরে? গাড়ির নাম্বার প্লেট। এই মেয়েটার মধ্যে একটা গোয়েন্দা গোয়েন্দা ভাব আছে, অথচ এ একজন ইংরেজি সাহিত্যের ছাত্রী। এর সাথে এর সাবজেক্ট বড্ড বেমানান। এর উচিত ছিল পুলিশে জয়েন করা। যা গালাগালি জানে, এর একটা গালি শুনলেই আসামি লজ্জায় সব বলে দিত। রিমান্ডে নিতে হতো না। হঠাৎ গাড়ির জানালায় টোকা পড়ে। স্বামীন জানালার কাজ নামিয়ে দেয়। একটা 8-10 বছর বয়সী ময়লা ফ্রক পরা বালিকা স্বামীনের দিকে তাকিয়ে আছে। তার হাতে কিছু বেলি ফুলের মালা। বালিকাটি নিস্তেজ কণ্ঠে বলে ওঠে, মালা নিবেন ভাইয়া, তাজা ফুল। স্বামীন এক পলক মেয়েটির হাতের দিকে তাকিয়ে বলে, স্কুলে যাও না? যাই, আজ তো বন্ধ।